গতদিন তোদেরকে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি আমি একটা পরিবাহী তারকে রাখি, তাহলে ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তাহলে সেক্ষেত্রে ওই পরিবাহী তারের উপরে একটা বল প্রযুক্ত হয় ওই সুষম চৌম্বক ক্ষেত্রের জন্য। এটা আমরা গতদিন ক্যালকুলেশন করেছিলাম। আমরা সবাই বায়ার-সাভার্টের সূত্র শিখেছিলাম, ভুল বললাম, আমরা লোরেঞ্জ বল সম্পর্কে শিখেছিলাম, লোরেঞ্জ বলের চৌম্বক ক্ষেত্রে প্রভাব সেটা আমরা শিখেছিলাম, এবং তারপরে ওখান থেকে আমরা প্রত্যেকে এটাই শিখেছিলাম যে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা তড়িৎ পরিবাহী তার রাখা হয়, তাহলে সেই তড়িৎ পরিবাহী তারের উপরে কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা। এখানে একটা জিনিস বলি, তোদের এই যে তোরা সবাই শিখেছিস যে সুষম চৌম্বক ক্ষেত্র যদি বি হয় আর তার মধ্যে যদি একটা আই তড়িৎ প্রবাহ হচ্ছে এরকম যদি একটা তার রাখা হয় এবং সেই তারের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে ওই তড়িৎবাহী তারের উপরে যে প্রযুক্ত বল হয় সেই বলের সমীকরণ ছিল এফ সমান আই এল ক্রস বি। এফ সমান আই এল ক্রস বি। এখানে এল আর বি এর মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছিল। এখানটাতে আমরা সেটাকে ব্যবহার করে, এবং তোরা মনে করে দেখ গতদিন তোদেরকে আমি এটাও দেখিয়েছিলাম যে যদি একটা বদ্ধ লুপ হয় তাহলে সেই বদ্ধ লুপের উপরে মোট প্রযুক্ত বল 0 হয় যদি কিনা ওই বদ্ধ লুপটার সাথে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে অবস্থান করে। আজকে সেটাই আমরা এখানে করব, সেটাকেই করব এবং সেটাকে ডিটেলসে শিখব। যার জন্য তোদের ছবিটাকে একটু ভালো করে বুঝতে হবে। ঠান্ডা মাথায় তোরা সবাই বুঝবি, এবং এটা বোঝার জন্য সবাই দুটো করে পেন বা পেন্সিল নিয়ে হাতে নিয়ে রেডি হ, এবং তোরা হচ্ছে আমি যেভাবে বলছি সেইভাবে তোরা চিন্তা কর, তাহলে দেখ তোরা সবাই বুঝতে পারবি। এখানে প্রথমে যে ছবিটা রয়েছে এই ছবিটা আমাকে ভালো করে বুঝতে হবে। দেখ এই ছবির ক্ষেত্রে আমি কি করেছি, আমি এই যে ডট সিম্বলগুলো দিয়েছি, ডট সিম্বলকে এনসার্কেল করে দিয়েছি। এখানে ডট সিম্বল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এই ডট সিম্বলগুলোকে এনসার্কেল করা মানে হচ্ছে আমার এই বোর্ডের তল থেকে লম্বভাবে তোদের দিকে, বোর্ডের তল থেকে লম্বভাবে তোদের দিকে একটা সুষম চুম্বক ক্ষেত্র বেরিয়ে আসছে। তোরা যদি দেখিস যে আমি বই পড়ছি, ধর আমি বলছি যে আমি এখানে এই বই পড়ছি, বই পড়ার সময় তাহলে ওখানে ডট সিম্বল থাকা মানে হচ্ছে ডটটাকে গোল করা থাকা মানে হচ্ছে সেটা তোর দিকে আসছে, মানে এই বইয়ের পৃষ্ঠা তল থেকে লম্বভাবে তোর দিকে একটা চুম্বক ক্ষেত্র আসছে। যদি ক্রস সিম্বল থাকতো, একটা ক্রস সিম্বল দিয়ে যদি গোল করা থাকতো, তাহলে সেটা বুঝতে হতো সেটা তোর চোখের থেকে লম্বভাবে বইয়ের পৃষ্ঠাতলের ভিতরে প্রবেশ করছে, এটাকে বোঝানো হয়। তাহলে এখানে আমি যেহেতু ডট সিম্বল দিচ্ছি তার মানে কি লম্বভাবে তাহলে তোর দিকে আসছে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি আমার বোর্ডটা এইভাবে রয়েছে আর বোর্ডের তল থেকে লম্বভাবে তাহলে চৌম্বক ক্ষেত্র তোর দিকে আসছে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা? এটা। তার মানে আমি এখানে এইভাবে কল্পনা করতে পারি যেন এই বোর্ডের পিছনে আমার একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু রয়েছে আর এই সামনের দিকে একটা দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু রয়েছে। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে সুষম চুম্বক ক্ষেত্র একটা রয়েছে বা চুম্বক বলরেখাগুলো রয়েছে, যেটা কিনা গতদিন তোদের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম। তাহলে এখানে তাহলে আমার চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা সেটা আমি পেয়ে গেলাম, দেখ এই দিক বরাবর। ক্লিয়ার? এইবার আমি এখানে একটা বদ্ধ লুপ ধরেছি, একবারই তারটাকে পেঁচিয়েছি। আমি এর পরে সবার শেষে দেখাবো এন সংখ্যক বা পেঁচালে কি হবে সেটা তাহলে দেখাবো। আমি এখানে তারটা একবারই পেঁচিয়েছি। কিভাবে? পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে পি, পি কিউ আর এস পি। আমি তাহলে একটা বদ্ধ লুপ কল্পনা করলাম এবং এর মধ্যে থেকে আমি ধরছি আমার আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, স্মল আই। তাহলে এখানে তাহলে দেখতো পি থেকে কিউ এর দিকে যখন আমার এই যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে কিন্তু এই তারের অভিমুখ কোন দিকে ধরা হয়? তারের অভিমুখটা যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে ধরা হয়। তাহলে তোরা সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখ, আমি যদি দুটো পেন নিই বা একটা পেন পেন্সিল নিই, তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক। এই পেনটা তাহলে আমাকে দেখ তড়িৎ প্রবাহের দিকে প্রকাশ করছে, মানে অ্যাকচুয়ালি এল এর দিকে প্রকাশ করছে, কারণ আমরা জানি বি সমান আই এল ক্রস বি। তাহলে এল আর বি এর মধ্যে ক্রস প্রোডাক্ট হবে, তাহলে এটা হচ্ছে আমার এল এর দিক। আর বি এর দিক কোনটা? আমরা এই মতো শিখলাম বি মানে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই বোর্ডের তল থেকে দেখ লম্বা তোদের দিকে হচ্ছে, তাহলে এটা দেখ বি এর দিক হলো। এবার আমরা কি শিখলাম? আই এল ক্রস বি, তাহলে এল থেকে বি এর দিকে আমি হাত ঘোরাবো, তাহলে এর মধ্যে এর মধ্যে এল কোনটা? এটা হচ্ছে আমার এল, আর বি কোনটা? এটা হচ্ছে আমার বি। তাহলে আমি এল থেকে বি দিকে দেখ আমি যদি এভাবে হাত যদি ঘোরাতে তাহলে আমার হাত ভেঙে যাবে, আমরা হাত থেকে এভাবে ঘোরাতে পারি না, ঠিক আছে? তাহলে আমাকে তাহলে কি করতে হবে? আমি হাতটাকে ঘুরিয়ে নিলাম, তাহলে দেখ এল ক্রস বি, আমি এল থেকে বি এর দিকে আমি হাতকে পেঁচাচ্ছি, কারণ তোরা সবাই কি জিনিস? আই এল ক্রস বি, এল ক্রস বি, ওই ক্রস সিম্বলটাকে অনেক সময় বলা হয় কার্ল। তাহলে এল কার্ল বি, তার মানে কার্ল করা মানে কি? পেঁচানো। তাহলে এল থেকে বি এর দিকে আমি তাহলে হাত পেঁচালাম, আমার বুড়ো তাহলে কোন দিকে? দেখ নিচের দিকে। তার মানে দেখ এই দেখ নিচের দিকে, মানে আমি এখানে এই যে এফ1 বলটাকে প্রকাশ করেছি।
মানে অ্যারো সিম্বল দিয়ে নিচের দিকে তাহলে আমি প্রকাশ করেছি। তার মানে এই পি কিউ তারের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কতটা বল প্রযুক্ত হচ্ছে, F1 বল প্রযুক্ত হচ্ছে, এবং সেটা কোন দিক বরাবর, সেটা নিচের দিক বরাবর। এবং এর মান কত, তাহলে সমীকরণটা তাহলে আমি বের করছি কীভাবে, F1 সমান I L1 ক্রস বি, কারণ এইটুকু তারের দৈর্ঘ্য আমি ধরেছি L1, পি থেকে কিউ এর তারের দৈর্ঘ্য ধরেছি আমি L1, তাহলে I L1 ক্রস বি। বুঝতে পারলাম? এইবার তারটা এখান থেকে কিউ থেকে আর এ গেছে, তাহলে কিউ থেকে আর এর দিকে যাওয়া মানে কি, তাহলে আমার তারটা তাহলে এবার উপরের দিকে উঠছে, তাহলে আমার কারেন্ট প্রবাহ যাচ্ছে কিউ থেকে আর এর দিকে, তাহলে এটা হচ্ছে আমার এল এর দিক এখানে। আর চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা আছে, সেই চৌম্বক ক্ষেত্রের দিক তাহলে হচ্ছে আমার এই দিকেই আছে, এটা তাহলে আমার চৌম্বক ক্ষেত্রের দিক বিয়ের দিক। তাহলে এই দেখ আমি তাহলে ধরলাম এই পেনটা তাহলে আমার এল এর দিকে প্রকাশ করছে আর এটা চৌম্বকের দিকে প্রকাশ করছে। তাহলে এখানে ঠিক সেরকম এই দিকের এইটুকু তারের দৈর্ঘ্য মানে কিউ থেকে আর পর্যন্ত তারের দৈর্ঘ্য আমি ধরেছি L2, এটা আমি ধরেছি L2, তাহলে এখানে তাহলে আমার কি হবে I L2 ক্রস বি। তাহলে দেখতো আমি সেই একই রকম L2 ক্রস বি করতে পারছি না, তাহলে আমি হাতটা ঘুরিয়ে নিই, L2 ক্রস বি, তাহলে থাম দেখ কোন দিকে, এদিক বরাবর হচ্ছে থাম, দেখ এইটা হচ্ছে আমার F2 দিক। বুঝতে পারলাম? আর থেকে এস, এই আর থেকে এস এর দিকে মানে এবার কিউ থেকে আর হয়ে আর থেকে এবার এস এর দিকে আসছে, তার মানে এবার কারেন্ট এদিকে আসছে, তার মানে এল এর দিক তাহলে নিশ্চয়ই এটা হবে, তাহলে এল এর দিক তাহলে আমার কোনটা, এদিক বরাবর এল এর দিক। আমার চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা, তোদের দিক বরাবর রয়েছে, তাহলে এখানে তাহলে আমার এল ক্রস বি যদি করি তাহলে কেমন হবে, এল ক্রস বি, তাহলে থাম কোন দিকে, দেখ উপরের দিক বরাবর হচ্ছে, তাহলে দেখ এই উপরের দিকে আমার F3 রয়েছে। একই রকম ভাবে এবার এখান থেকে কারেন্ট এসে এস থেকে পিতে আসছে, তারপর নিচের দিকে আমার কারেন্টটা আসছে, তাহলে নিচের দিকে আমার কারেন্ট আসছে চৌম্বক ক্ষেত্রে তোদের দিকে, তাহলে এখানে তাহলে আমি কি করবো, এল ক্রস বি করবো। তাহলে যদি আমি এল ক্রস বি করি তাহলে এই আমার হাত রাখলাম এল ক্রস বি, তাহলে থাম কোন দিকে, এদিক বরাবর আমার দিকে আসছে, তাহলে দেখ এখানে আমি F4কে এখানে প্রকাশ করছি। এইবার তোরা সবাই একটু লক্ষ্য করে দেখতো যেটা আমি বলছি এখানে, F1 বলটা PQ তারের ঠিক মাঝখানে প্রযুক্ত হচ্ছে নিচের দিক বরাবর, QR তারের উপরে F2 বলটা ডান দিকে প্রযুক্ত হচ্ছে, RS তারটার উপরে F3 উপরের দিকে, আর SP এর উপরে এদিক বরাবর। এবার তোরা সবাই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, এটা তো একটা আয়তক্ষেত্র, আর এই আয়তক্ষেত্র মানে তারের একটা আয়তক্ষেত্র আমি তৈরি করেছি, আর এখানে এই F1 বলটার মান কত, I L1 ক্রস বি, F3 মান কত, I মাইনাস L1 ক্রস বি। মাইনাস L1 কেন ধরেছি, এটা যদি প্লাস L1 হয় তাহলে এটা মাইনাস L1, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি প্রকাশ করছি। আচ্ছা মাইনাস L1 থাকলো, মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে I L1 বি মানে I L1 ক্রস বি। F1টা হচ্ছে I L1 বি আর F3 হচ্ছে I L1 বি, মান একই, কিন্তু F1 এর অভিমুখ হচ্ছে I L1 ক্রস বি নিচের দিকে, F3 হচ্ছে I মাইনাস I L1 ক্রস বি মানে অ্যাকচুয়ালি উপরের দিক বরাবর। তার মানে F1 আর F3 তাহলে হচ্ছে বিপরীত অভিমুখে, মান দুটো সমান, দুটোরই I L1 বি। সাইন থিটা যদি দেখিস তোরা, I L1 বি সাইন থিটা, সাইন থিটা মানে 90 ডিগ্রি, যাই হোক I L1 বি, তাহলে F1 এর মান হচ্ছে I L1 বি, F3 মান হচ্ছে I L1 বি, কিন্তু এটার মান যা, এটার মান মাইনাস দিয়ে আসছে, তারপরে দেখ দুটোরই মান সমান কিন্তু বিপরীত অভিমুখী, তার মানে F1 আর F3 তাহলে একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। একই রকম ভাবে তুই যদি F2 কে দেখিস, F2 এর মান দেখ I L2 বি মানে L2 ক্রস বি, আর F4 এর মান কত দেখ I মাইনাস L2 ক্রস বি, তার মানে মাইনাস সিম্বলটা এদিকের জন্য, মানে এটা যদি পজিটিভ আমি L2 ধরি তাহলে এটা নেগেটিভ L2, তাহলে সেজন্য তো হচ্ছে উল্টো দিকে হচ্ছে, তার মানে এই F2 বল আর F4 বল এই দুটো বলের মান সমান কিন্তু বিপরীত অভিমুখী। এবং তুই একটা তোরা লক্ষ্য করে দেখ, এই F1 F3 একই রেখা বরাবর বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে, F2 F4 একই রেখা বরাবর বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে, তার মানে এরা কি করছে, এরা কিন্তু একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে আমার এই বদ্ধ লুপটার ক্ষেত্রে মোট লব্ধি বল কত, মোট লব্ধি বল হচ্ছে 0, কারণ সবকটা বলকে যদি আমি যোগ করি আমি দেখ কেটে গিয়ে আমি 0 পাচ্ছি। তার মানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র, এখানে তাহলে আমরা কি শিখলাম, একটা সুষম চৌম্বক ক্ষেত্র, সেই সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে যদি একটা বদ্ধ পরিবাহী তার বা কুণ্ডলী যদি যুক্ত থাকে, এবং যদি ওই বদ্ধ কুণ্ডলীটা যদি ওই চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ওই বদ্ধ কুণ্ডলীর উপর মোট প্রযুক্ত বল 0 হয়। কিন্তু কিন্তু যদি এটা লম্বভাবে না থাকে, লম্বভাবে না থাকে যদি অন্য কোনো যদি কোণে থাকে, তাহলে কি হবে, তাহলে এখানে আমরা আজকে শিখব একটা টর্ক প্রযুক্ত হয়। এটাকে বোঝানোর জন্য দেখ আমি এই ছবিটারই আমি আবার এখানে এঁকেছি, তারপরে দেখ ডট ডট লাইন দিয়ে দেখ আমি এরপর আমি একটা এঁকেছি, মানে এইটা তোদের সবার বাড়ির বাথরুমের যে জানলাটা রয়েছে সেই জানলাটার মতো কল্পনা কর। আমি তোদের বলছি দেখ, এই যে আমাদের
প্রথমে ছিল এই বদ্ধকুণ্ডলী তার, মানে আমার এই বোর্ডটা তোরা ধরে নে, এই বোর্ডের এই সাইডের যে আমার প্রান্তগুলো রয়েছে এই প্রান্তগুলো তোরা কল্পনা কর, শুরুতে আমার এখানে তারটা পেঁচানো ছিল, মানে PQRS এই তারটা আমার পুরো পেঁচানো রয়েছে। এইবার আমি কি করলাম, তার মানে এখানে আমার চৌম্বক ক্ষেত্র কি ছিল, এই তলের সাথে লম্বা হয়ে রয়েছে, তোর এদিক বরাবর তোর দিকে রয়েছে। আমি এইবার এখানে কি করলাম, আমি তোর হচ্ছে এই ফ্রেমটাকে, মানে অ্যাকচুয়ালি এই তারের কুণ্ডলীটাকে আমি এইভাবে প্রথমে রেখেছিলাম, তো প্রথমে এইভাবে শিখলাম, আমার মোট প্রযুক্ত লব্ধি বল 0। আমি এটা কি করেছি, আমি জাস্ট একটু সামান্য বেঁকিয়ে দিয়েছি। দেখবি তোদের বাথরুমে জানালাগুলো দেখবি তোর হচ্ছে এইভাবে তোরা মুভ করে, 202 প্রান্ত আটকানো থাকে, এভাবে তোরা হচ্ছে মুভ করতে পারিস, ঠিক আছে। আমি সেটা কি করলাম, আমি সামান্যভাবে সামনে দিকটা এগিয়ে দিলাম। তাহলে তোরা যদি এ দেখ, আমি যেখান থেকে দেখছি, আমি যদি এদিক থেকে দেখি, মানে তোরা যদি এখানে তোরা যদি দেখি সবাই প্রাথমিক অবস্থায় ও এইভাবে রয়েছে, আমি ওটাকে সামান্য এগিয়ে দিয়েছি, মানে এখানে তাহলে থেকে একটা কোণ তৈরি হচ্ছে, মানে প্রাথমিক অবস্থান যা ছিল তার সাথে এখানে একটা কোণ তৈরি, থিটা কোণ, বা নিচের দিকে একটা থিটা কোণ তৈরি হচ্ছে। আমি কি বলছি বুঝতে পারলি? তাহলে দেখতো এই ওপরের তারটা যেটা ছিল সেটা তার সামনের দিকে একটু এগিয়ে গেল, নিচের তারটা যেখানে ছিল আমার এই দিকে কিছুটা সরে উঠেছে, আর এইখানে যে তারটা সেই তারটা শুধু কাত হয়ে গেছে। আমি এই যে তোদের বোর্ডটাকে আমি কাত করে দিচ্ছি, তোরা সবাই ওই সাইড থেকে যখন তোরা সবাই দেখছিস, তোরা কিন্তু একটা রেখা দেখতে পাচ্ছিস, পুরো বোর্ডটাকে দেখ দেখতে পাচ্ছিস না, মানে পুরো তলটাকে তোরা দেখতে পাচ্ছিস, তোরা শুধু দেখ একটা রেখা দেখতে পাচ্ছিস, সেই রেখাটা আমি পাশে আমি এখানে এঁকে দিয়েছি, সেটা তো পরে বলছি। আগে তাহলে আমরা বুঝে নিই, আমার এখানে প্রথম অবস্থায় যখন আমার ইয়ে ছিল, আমি যখন থেকে সামনে দিয়ে কাত করেছি তাহলে কি হচ্ছে, ঠিক আছে। দেখ সবাই, প্রথমে যখন আমার এখানে ছিল খুব সহজ ব্যাপার, উপরের ফিগার মতো F1টা নিচের দিকে ছিল প্রযুক্ত বল, F2 বলটা এদিক বরাবর ছিল, F3 বলটা উপরের দিকে ছিল, F4 বলটা এদিকে ছিল, খুব ভালো ব্যাপার। যদি আমি বোর্ডটাকে সামনের দিকে এইভাবে কাট করে দিই, কাট করে দিয়েছি, দেওয়ার পরে তোরা সবাই লক্ষ্য করে দেখতো এই যে তারটা ছিল আমার PQ তারের আগে যেভাবে ছিল, দেখ PQ তার দেখ ওইভাবে রয়েছে, দেখ সমান্তরালভাবেই রয়েছে, ঠিক আছে। এইবার P থেকে Q এর দিকে তাহলে যদি আমি পেন ধরি, মানে আমি তোর হচ্ছে এদিক বরাবর এই যে পেনটা ধরছি, আমার এটা কারেন্টের দিক, আমার চৌম্বক ক্ষেত্রের দিকে দেখ সেই একই দিকে রয়েছে, তাহলে এখানে প্রযুক্ত বল কোন দিকে হবে, আমি তাহলে যদি সেই আগের মধ্যে দেখি L × B যদি আমি করি, তাহলে আমার থাম দেখ নিচের দিকে হবে, তার মানে আমার এখানে থাম কোন দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে। এই জায়গাটা সবাই একটু ভালো করে বোঝ। আগের বার তো যখন তোদের প্রথমে যখন এই হয়েছিল, মানে ফ্রেমটা যদি আমি এই যে ফ্রেমটা যখন এই হয়েছিল, আমি এই যে আমি এই সাইড থেকে যখন দেখছি, মানে তোরা কিভাবে দেখছিস, তোরা দেখছিস এইভাবে, এখানে তোরা দেখছিস এখানে F1 বলটা নিচের দিকে এইভাবে ছিল, আর যখন ফ্রেমটা তোর একটু কাত হয়ে গেল তখনও দেখ F1 বলটা দেখ এবার কিন্তু এইভাবেই রয়েছে, মানে আগের F1 এর সাথে এই F1টা দেখ সমান্তরালভাবেই রয়েছে। এই দেখ আমি এখানে তাই লিখেছি, আগের F1 এর সাথে এই F1টা দেখ সমান্তরালভাবেই রয়েছে কিন্তু, ঠিক আছে। বোর্ড দেখে তবু দেখ এই দুটো সমান্তরালভাবে রয়েছে। নেক্সট, এবার বোর্ডটা আমার কাছে রয়েছে, তাহলে কারেন্ট এবার তাহলে কোন দিকে যাচ্ছে, কারেন্ট আমার এইদিকে যাচ্ছে, একটু কাছে, তাহলে উপরের দিকে উঠছে, তাহলে এটা হচ্ছে আমার L2 দিক, আর আমার হচ্ছে দেখ চৌম্বকের দিক কোনটা, এদিক বরাবর, তাহলে এবার এখানে তাহলে আমার L2 × B হবে, তাহলে L2 × B থাম কোন দিকে, ওদিক বরাবর, তাহলে দেখ আগের F2 যেদিকে ছিল এবারকার F2 দেখ সেই একই দিকে রয়েছে, তাহলে এদিকে বরাবর F2 রয়েছে। এবার উপরের তারটা, মানে আমি এই তারটা নিয়ে কল্পনা করছি, তাহলে আমার এখানে এর দিক কোনটা, পিনটা তাহলে হচ্ছে আমার এদিক বরাবর রয়েছে, এর দিক মানে L1 এর দিক -L1 যেটা আমি ধরেছি, কারণ এটা যদি +L1 হয় তাহলে এটা -L1, তাহলে এটা হচ্ছে আমার -L1 এর দিক। চৌম্বক ক্ষেত্রে দেখ তাহলে দেখ তোদের দিকে, তাহলে সেটা রয়েছে, তাহলে আমি এবার করছি L × B থাম কোন দিকে, দেখ উপরের দিকে, মানে আমার এখানে F3 যে বলটা সেই আগের বলের সাথে F3 দেখ দুটো বল সমান্তরাল, মানে এই বলটার সাথে এই বলটা আমি যেটা পাবো কাট করার পরে সেটা দেখ সমান্তরাল হয়ে পাচ্ছি। আর F4 বলটা তাহলে দেখ তোরা নিজেরা হিসাব করে দেখ F4 বলটা তাহলে হচ্ছে এদিক বরাবর হচ্ছে। এইবার তোরা সবাই এটা লক্ষ্য করে দেখ, যেটা বলছি F2 বলটা এদিকে রয়েছে, যখন বোর্ড এইভাবে ছিল তখন F2 বল এদিকে ছিল, F4 বল এদিকে ছিল, কাট করার পরে দেখ ওই একই বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছে F2 এদিকে, F4 এদিকে, তাহলে এই দুটোতে একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে, তার মানে এই F4 আর F2, এখানে F4 F2 দেখ একই, এরা তো একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে। কিন্তু এই যে F3 আর এই যে F1 এরা তো বিপরীত দিক নয়, এখন এরা সমান্তরাল কিন্তু বিপরীত দিক তো নয়, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এই বোর্ডে যদি আমি সাইড থেকে যদি আমি ফিগারটা দেখি, মানে তোরা যদি এইভাবে এদিকে যদি দেখিস তাহলে প্রাথমিক অবস্থানের রেখাটা হচ্ছে এই ছিল, আর এখন কাট করার পর রেখাটা হচ্ছে এই হয়ে গেল, ঠিক আছে, মানে তোরা এই তারটা দেখতে পাচ্ছিস, এবং সেটাকে দেখ আমি ছবিতে দেখ এখানে এঁকেছি, ফার্স্টে আমার এরকম ছিল, এখন এইভাবে হয়েছে। ফার্স্টে যখন এখানে ছিল তখন ওপরের দিকে ছিল F3, নিচের দিকে ছিল F1, এই দেখ F1 নিচের দিকে, F3 ওপরের দিকে,
ক্লিয়ার? যখন আমার এটাকে আমি এইভাবে কাত করেছি, কাত করার পরে F1 দেখ আমার, F3 দেখ আমার এই উপরের দিকে, আর এই F1 দেখ নিচের দিকে। এই যে F1 নিচের দিকে, আগেটার সাথে F1 দেখ সমান্তরাল, এখানে F3 দেখ সমান্তরাল। এইবার তোরা হচ্ছে এই জায়গাটায় ভালো করে সবাই বোঝ। এই যে আমার F1 বলটা রয়েছে, এই F1 বলটাকে দেখ আমি দুটো উপাংশে ভাগ করতে পারছি। কারণ কি, আমি বোর্ডটাকে এখানে কাত করে দিয়েছি। কতটা করে কাত করেছি দেখ, থিটা করে কাত করেছি। থিটা করে যদি আমি কাত করে থাকি, তাহলে দেখ তো এখানে তাহলে আমি যে থিটা কোণ তৈরি হচ্ছে, তার মানে দেখ আমি এই রেখাটাকে যদি বর্ধিত করি, করে যদি আমি এই F1 বলটা দুটো উপাংশে বিভাজন করি, তাহলে এইদিকে একটা উপাংশ পাবো আর লম্ব দিকে একটা উপাংশ পাবো। দেখ আমি এইদিকে পাচ্ছি F1 cos থিটা, আর এদিকে আমি পাচ্ছি F1 sin থিটা। একই রকম ভাবে এই F3 বলটা যদি আমি উপাংশ বিভাজন করি, এইদিকে পাবো আমি হচ্ছে F3 cos থিটা, আর এদিকে পাবো আমি F3 sin থিটা। কিন্তু F1 আর F3 এর মান তো সমান, দুটোই তো ILB, দুটোরই মান সমান ILB, ঠিক আছে? কিন্তু বিপরীত অভিমুখী। তার মানে এই F1 cos থিটা আর F3 cos থিটা, যেহেতু F1 আর F3 মান সমান, তাহলে F1 cos থিটা আর F3 cos থিটা তাহলে একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে। তারপরে এই দুটো কেটে যাচ্ছে, কিন্তু আমার পড়ে থাকছে কে দেখ, F1 sin থিটা পড়ে থাকছে আর F3 sin থিটা। এই F1 sin থিটা F3 sin থিটা, এখানে এই দিক বরাবর F1 sin থিটা, এখানে এই দিক বরাবর F3 sin থিটা। তাহলে তো এই দুটো বলতে কি করছে, চাবি ঘোরানোর মতো। দেখ এইভাবে দেখ আমার ঘোরাচ্ছে। মানে আমরা সবাই জলের বোতল যখন ঢাকনা খুলি, তখন কি করি, ঢাকনাটা ধরে পেঁচাই। দেখ এখানে ঠিক সেরকম পেঁচানিতে হচ্ছে, বা চাবি ঘোরানোর মতো, মানে টর্ক প্রযুক্ত হচ্ছে এখানে। তার মানে দেখ তো আমি বলতে পারি ও বিন্দুর সাপেক্ষে এই ভি প্রাইম বিন্দুতে যে প্রযুক্ত বল, সেটার জন্য টর্ক কত পাবো, এই দূরত্ব ইন্টু প্রযুক্ত বল। মানে আমি এটা বলতে পারি ও ভি প্রাইম ইন্টু F3 sin থিটা। দেখ সেটা আমি লিখছি টাউ 1, টাউ 2 সমান ও ভি প্রাইম ইন্টু F3 sin থিটা। টর্ক মানে কি, দূরত্ব ইন্টু প্রযুক্ত বল, সেটা আমি করেছি। দূরত্ব ইন্টু প্রযুক্ত বল, আমি মান নিয়ে কাজ করছি, ভেক্টর দিয়ে প্রকাশ করছি না। ও বিন্দুর সাপেক্ষে টি প্রাইম বিন্দুটা, এই টি প্রাইম বিন্দুতে যে প্রযুক্ত বল, তাহলে সেটাকে তাহলে আমি কি করতে পারি, দেখ এই দূরত্ব মানে ও টি প্রাইম ইন্টু F1 sin থিটা, দূরত্ব ইন্টু প্রযুক্ত বল ও টি প্রাইম ইন্টু F1 sin থিটা। তাহলে দেখ টাউ 1 আর টাউ 2, তাহলে দুটো বল আমি পেয়ে গেলাম। এইবার তোরা সবাই এটি ভালো করে বোঝ। যদি ভেক্টর দিয়ে যদি আমি বলি, ভেক্টর দিয়ে মানে আমরা সবাই টর্ক মানে কি, টর্ক টাউ মানে আর ক্রস এফ, তাই তো? এখানে আমার আর এর অভিমুখ কোনটা, আর এর অভিমুখ হচ্ছে আমার এদিক বরাবর, আর এফ এর অভিমুখ তাহলে কোনটা, এখানে এফ এর অভিমুখ দেখ হচ্ছে আমার এটা, এই পেনটার দিকে। তাহলে আর ক্রস এফ দিকে যদি করি, তাহলে কেমন হচ্ছে দেখ তো, আর ক্রস এফ, তাহলে থাম কোন দিকে, এদিক বরাবর। যদি নিচেটা যদি আমি দেখি, তাহলে নিচেটাকে দিয়ে বোঝ, তাহলে তো সুবিধা হবে। এইটা হচ্ছে আমার আর, আর এফটা তাহলে আমার কোন দিকে রয়েছে, নিচের দিকে। তাহলে আমার আর ক্রস এফ তাহলে কোন দিকে হচ্ছে, আর ক্রস এফ, তাহলে থাম বোর্ডের ভিতরে দিকে ঢুকছে। আর উপরেরটার ক্ষেত্রে তাহলে কি হবে, উপরে তোরা দেখলি যে উপরের দিকে হচ্ছে, কিন্তু উপরের দিকে তো অ্যাকচুয়ালি হবে না, কারণ এই F1 এর ঠিক উল্টোটা হচ্ছে -F3। তো তাহলে ওখানে আর ক্রস মাইনাস আর ক্রস F3 পরিবর্তে আমি লিখছি -F1 আর ক্রস -F1। তাহলে মাইনাস সিম্বলটা যদি আমি তুলে দিয়েছি, তাহলে আমি লিখতে পারি F1 ক্রস আর। মানে অ্যাকচুয়ালি আমি কি বলছি, উপরের দিকে যদি আমার হয়, এইটা হচ্ছে F3 পরিবর্তে যদি আমি F1 ধরি, তাহলে F1 ক্রস আর, মানে F1টা F3 তাহলে উল্টে গিয়ে তাহলে আমার F1 হয়ে গেল। উল্টে দিচ্ছি তাহলে F3 সমান -F1, মানে ওই আমার ফোর্সের দিকটা তাহলে উল্টে গেল। তাহলে F1 ক্রস আর, তাহলে দেখ আমার এখানে যদি আমি আর ক্রস F1 যদি আমি আবার করি এখানে, তাহলে দেখ আমার থাম নিচে ভেতরের দিকে হচ্ছে। তার মানে যে দিক থেকে আমি দেখি, টাউ 1টাও বোর্ডের ভেতরের দিকে হচ্ছে, টাউ 2ও বোর্ডের ভেতরের দিকে হচ্ছে। তাহলে মোট টর্ক কত হবে, তাহলে এই দুটো যোগ করে দেবো, টাউ 1 প্লাস টাউ 2 করে দিয়েছি। তাহলে টাউ 1 এর মান হচ্ছে ও টি প্রাইম F1 sin থিটা, মানে আর ক্রস এফ। ও টি প্রাইমটা হচ্ছে আমার আর, আর F1 sin থিটা, মানে যেহেতু মান নিয়ে কাজ করছি। আর টাউ 2 হচ্ছে একই রকমভাবে ও ভি প্রাইম F3 sin থিটা। এবার তোরা যেহেতু জানিস F1 আর F3 মান সমান, এখানে দেখ আমি সেটা লিখেছি, যেহেতু মড অফ F1 সমান মড অফ F3, মড দিয়েছি কারণ মাইনাস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি না, অভিমুখ তো বিপরীত। তাহলে দেখ আমার F1টা তাহলে কমন চলে যাচ্ছে, তাহলে আমার থাকছে ভি প্রাইম টি প্রাইম। তাহলে ভি প্রাইম টি প্রাইম যদি আমি নিই, তাহলে ভি প্রাইম টি প্রাইম মানে হচ্ছে কোনটাই, পুরো দূরত্বটা। আর পুরো দূরত্ব মানে কি, পুরো দূরত্ব মানে তো অ্যাকচুয়ালি এই দূরত্বটা, এটা কত আমার L2, দেখ সেটা আমি এখানে বলেছি L2। আর এফ মানে কি, এফ মানে আমরা সবাই জানি আই, এফ ইজিক্যাল টু আই L1 ক্রস বি, মান নিয়ে যদি কাজ করি আই L1 বি, তাহলে দেখ আমি সেটা দিয়েছি আই L1 বি সাইন থিটা রয়েছে। এইবার এখানে আমি কি করেছি দেখ তো, আইটাকে রাখলাম L1 ইন্টু L2, এই L1 ইন্টু L2 মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে L1 L2 মানে আমি তাহলে লিখতে পারি এ, দেখ আমি লিখেছি এ, বি সাইন থিটা থাকলো, তাহলে আই এ বি সাইন থিটা পাচ্ছি। এখানে একটা তোদের কথা বলি সবাইকে,
ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। তোরা ক্লাস 11 সবাই শিখেছিস, ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি, যার জন্য এখানে আই তো তড়িৎ প্রবাহ মাত্রা, এ হচ্ছে একটা ক্ষেত্রফল ভেক্টর রাশি, বি হচ্ছে একটা ভেক্টর রাশি, আর সাইন থিটা হচ্ছে, সাইন থিটা থাকা মানে কি, তাহলে ওখানে একটা ক্রস গুণন চলে আসবে। আমি তাহলে সেভাবে সবার শেষে দেখ আমি এটাকে টাও দিয়ে প্রকাশ করেছি, এবং প্রকাশ করার ক্ষেত্রে আই ইন্টু এ তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল, মানে তোরা এখন শুধু মনে রাখ এটা, কারণ 2-3 বার তো আবার শেখাবো, ঠিক আছে। আই ইন্টু এ মানে হচ্ছে কিন্তু চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তোরা সবাই তড়িৎ দ্বিমেরু ভ্রামক শিখেছিলি, আধান ইন্টু দুটো বিপরীত মানের কিন্তু সমমানের কিন্তু দুটো বিপরীত জাতীয় আধানের মধ্যেকার দূরত্ব তোরা ধরেছিলি 2D, সেই 2D ইন্টু যে কোনো একটা আধানের মান, এই গুণফলকে তোরা সবাই ওখানে শিখেছিলি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এরকম শিখেছিলি P সমান Q ইন্টু 2D। আর এখানে আমরা শিখলাম কি তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল। শুধু এটা এখন একটু মেমোরাইজ কর, 2 দিন বাদে তোরা শিখে যাবি। তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল মানে হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এবং ওটাকে মিউ দিয়ে প্রকাশ করে বা PM দিয়ে প্রকাশ করে। আমি মিউ দিয়ে প্রকাশ করেছি, তাহলে মিউ ইন্টু বি সাইন থিটা। আর মিউটা তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি, চৌম্বক দ্বিমেরু ভ্রামক আমি তাহলে বলছি, যেহেতু ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি হবে। চৌম্বক দ্বিমেরু ভ্রামক তাহলে অভিমুখ তাহলে কোন দিকে হবে, ক্ষেত্রফল অভিমুখের দিকে, তাহলে এখানে প্রকাশ করছে। তাহলে এবার দেখ এখানে মিউ বি সাইন থিটা, তাহলে এটাকে যদি ভেক্টর সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, টাও সমান তাহলে আমার কি আসে, মিউ ক্রস বি আসছে, মিউ ক্রস বি। এই যাকে আমি লিখে দিচ্ছি মিউ মানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। যদি আমার এখানে তারের যদি পাক সংখ্যা একটা না হয়, যদি আমার এন সংখ্যা হতো, তাহলে কি হতো, তাহলে ওই এন পাকের ক্ষেত্রে এখন লিখেছি মিউ সমান এন আই এ, এন গুণ আই এ হয়ে যাবে। তোরা সবাই তড়িৎ ক্ষেত্রে শিখেছিলি টর্ক টাও সমান পি ক্রস ই, আর চৌম্বক ক্ষেত্রে তোরা শিখলি মিউ ক্রস বি। দেখ দুটো সমীকরণ একই, পি ক্রস ই আর এটা পাচ্ছিস মিউ ক্রস বি। পি মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইন্টু তড়িৎ ক্ষেত্র, আর এখানে তোরা কি পাচ্ছিস চৌম্বক দ্বিমেরু ভ্রামক ইন্টু চৌম্বক ক্ষেত্র। দেখ দুটো সমীকরণ পুরো ডিটো সেম, অর্থাৎ আমি যদি তড়িৎ ক্ষেত্র ভালোভাবে পড়ি তাহলে চৌম্বক ক্ষেত্র আমি তাহলে খুব ভালোভাবে পারবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সবাই শিখলাম সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা বদ্ধ কুণ্ডলীকে রাখা হয় তাহলে তার উপরে কতটা টর্ক প্রযুক্ত হয়, কতটা বল প্রযুক্ত হয়, কতটা টর্ক প্রযুক্ত হয়। এটা বিভৎস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়, ঠিক আছে, এবং খুবই কনসেপচুয়াল। সবাই ঠান্ডা মাথায়, যদি এটা বুঝতে না পারিস দ্বিতীয়বার ভিডিওটাকে পজ করে করে আস্তে আস্তে দেখ, এবং দুটো করে পেন বা পেন্সিল হাতে নিয়ে নিজেরা ডাইরেকশনটা কল্পনা করে করে বোঝ, তাহলে তোদের ব্যাপারটা ইজি হবে, ঠিক আছে। এইবার আমরা একটা নতুন জায়গায় আবার যাব। নতুন জায়গাটা কিরকম, সেটা হচ্ছে একটা তড়িৎ পরিবাহী তার, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য বা আধান প্রবাহিত হওয়ার জন্য একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। যখন একটা আধান গতিশীল হয় তখন সেটা তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি করে। আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে শিখবো না, আমরা চৌম্বক ক্ষেত্র সম্পর্কে শিখবো এখানে। তার মানে একটা আধান যখন গতিশীল হচ্ছে, বা আমি যদি ঘুরিয়ে বলি, যদি তড়িৎ প্রবাহিত হয় কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে, তাহলে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, আমরা সবাই এবার এই চৌম্বক ক্ষেত্র কীভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যে তৈরি হচ্ছে সেটা কোন দিকে হবে বা কী বৃত্তান্ত, সেটা আমরা শিখব। আর এই সম্পর্কিত তোদের বইতে তোরা দুটো সূত্র শিখবি, একটা হচ্ছে বায়ো-সাভার্টের সূত্র আর একটা হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। প্রথমে আমরা সবাই শিখবো বায়ো-সাভার্টের সূত্র। এই প্রসঙ্গে একটা কথা বলি তোদেরকে, আমরা বায়ো-সাভার্টের সূত্র শিখবো ঠিকই, তার আগে তোদের বইতে সবাই দেখবি ল্যাপ্লাসের সূত্র লেখা থাকবে। ল্যাপ্লাসের সূত্র আর বায়ো-সাভার্টের সূত্রের ভিতরে কোনো পার্থক্য নেই, শুধু একটা জায়গায় ছাড়া। বাদ বাকি সব তোরা, আমি এখন যখন বোঝাবো তখন তোরা দেখতে সব প্যারামিটারগুলো একই। আচ্ছা আগে আমি বুঝিনি, তারপরে পার্থক্যটা বলছি। এখানে আমি একটা তার নিয়েছি, তোদের কাছে দেখলে মনে হচ্ছে একটা ইন্টিগ্রেশন সিম্বল, ঠিক আছে। আমি একটা তার নিয়েছি, সেই তারের দৈর্ঘ্য হচ্ছে ধরে নি এল। ওই তারের মধ্যে আমি ছোট্ট একটা অংশ কেটে নিয়েছি ডিএল, এই যে ডিএল অংশটা আমি কেটে নিয়েছি। আর এই ডিএলটার অভিমুখ তাহলে কোন দিকে হবে, মানে দেখ আমি ডিএলটার মাথায় একটা ভেক্টর সিম্বল দিয়েছি, ডিএলটার অভিমুখ কোন দিকে হবে, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর। মাথায় রাখবি তড়িৎ পরিবাহী তারের যে দৈর্ঘ্যটা হয় সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, আর এই ভেক্টর কোয়ান্টিটি হলে এটার যে অভিমুখ হয়, তাহলে সেই অভিমুখটা তাহলে কোন দিকে হয়, যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেই দিকটায় ধরা হয়। এবার তাহলে দেখ ঠিক সেরকম, তাহলে এই তড়িৎ পরিবাহী তারে আমার অভিমুখ তাহলে কোন দিকে, এই কারেন্ট আইয়ের অভিমুখে। যদি আইটা উপরের দিকে হয় তাহলে আমার ডিএল অভিমুখ তাহলে দেখ উপরের দিকে। ক্লিয়ার? আমি এই তার থেকে স্মল আর দূরত্বে যে কোনো একটা বিন্দু নিলাম পি। এবার আমার মোটো হচ্ছে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করা। ল্যাপ্লাস বলেছিল যদি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি আমি ধরে নিচ্ছি ডিবি হয়, ঠিক আছে, বি একটা ছোট কম্পোনেন্ট ডিবি, যদি ডিবি যদি হয় তাহলে দেখা যাচ্ছে কি ডিবি যে আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেখা যায় কি
এই তারের মধ্যে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ আই তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সাথে সমানুপাতিক ডিবি প্রপোর্শনাল টু আই। 2 নম্বর হচ্ছে এই তারের যেটুকু আমি অংশ নিচ্ছি তার সাথে সমানুপাতিক ডিবি প্রপোর্শনাল টু ডিএল। 3 নম্বর হচ্ছে এই ডিএল তারের যে অভিমুখ আর এই যে আমি আর এর যে অভিমুখ নিয়েছি মানে আর যেদিকে নিয়েছি এদের মধ্যেকার কোণ থিটা, দেখ সেটা নিয়েছি সমানুপাতিক সাইন থিটা। আর এই যে তার থেকে যে পি বিন্দু যে দূরত্ব আর, এই আর এর বর্গের ব্যস্তানুপাতিক মানে প্রপোর্শনাল টু 1/r²। তার মানে এই যে আমি সম্পর্কগুলো পেলাম এগুলোকে নিয়ে যদি আমি একবারে লিখি তাহলে দেখতো সমীকরণটা কি আসছে আমার, ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই r²। আই ডিএল সাইন থিটা বাই r², ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই r²। এইটুকু পর্যন্ত ল্যাপ্লাস ইনভেন্ট করে গেছিলেন বা ল্যাপ্লাস এটা বলে গেছিলেন। তাহলে ল্যাপ্লাস আর বায়ার্ড-সাভার্টের সূত্রের পার্থক্য কি? বায়ার্ড-সাভার্টের সূত্রের ক্ষেত্রে ল্যাপ্লাস ওই যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে ওই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে ওর পরিবর্তে যেটা ধ্রুবক আসবে সেটা উনি তৈরি করে যাননি। 1। 2 নম্বর হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ওইখানে আমরা সমস্ত যে সম্পর্ক শিখলাম সেটা শুধু মান পাচ্ছি, আমার অভিমুখে প্রকাশ করছে না। তাহলে অভিমুখটা তাহলে প্রকাশ করা দরকার। সেই ক্ষেত্রে তাহলে হচ্ছে বায়ার্ড-সাভার্টের সূত্রে আমরা তাহলে ওখান থেকে ল্যাপ্লাসের সূত্রে বায়ার্ড-সাভার্টের সূত্রে আমরা আসলাম। বাদ বাকি সব এক, শুধুমাত্র আমি সমানুপাতিক সিম্বলটা তুলে দিয়ে একটা ধ্রুবক আনবো, সেটা শিখবো বায়ার্ড-সাভার্টের সূত্র থেকে। আর 2 নম্বর শিখবো অভিমুখ। এবং এটাকে তাহলে কি লেখা হয়, এটাকে বায়ার্ড-সাভার্টের সূত্র অনুযায়ী লেখা যায়, এটা ডিবি সমান μ0/4π। এইটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক μ0/4π। বাদ বাকি আমার যা আছে আই ডিএল, এখানে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা থাকা মানে নিশ্চয়ই এটা ক্রস প্রোডাক্ট হবে, তাহলে ডিএল ক্রস r/r3 মানে দূরত্ব, সেই দূরত্বের অভিমুখ যেটা আছে তার সাথে ক্রস আর করতে হয়, তাহলে ডিএল ক্রস r/r3। তাহলে এটা আমাকে অভিমুখে প্রকাশ করছে। এবার তোদের যে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কী করে অভিমুখটা প্রকাশ করছে, আমি কোন বিন্দু নিয়েছি পি বিন্দু, তাহলে ডিএলটা কোন দিকে রয়েছে দেখ, দুটো পেন দিয়ে তোরা কল্পনা কর, ডিএল এর অভিমুখ কোন দিক বরাবর, ডিএল এর অভিমুখ এদিক বরাবর। দেখ আমি এখানে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, আমি আর ক্রস ডিএল লিখিনি, তাহলে এটা হচ্ছে আমার ডিএল এর অভিমুখ আর আর এর অভিমুখ তাহলে আমার কোন দিক বরাবর, এদিক বরাবর। তাহলে আমি শিখলাম কি ডিএল ক্রস আর, তাহলে ডিএল এর উপর আমি হাত রাখলাম ক্রস আর, থাম কোন দিকে দেখ আমার ভেতরের দিকে, তাহলে ডিএল ক্রস আর তাহলে কোন দিকে হচ্ছে পি বিন্দু, তাহলে হচ্ছে বোর্ডের ভিতরে হচ্ছে। তোরা যদি বলতে চাই না স্যার পি বিন্দুটা আমি তারের ডান দিকে নেবো না, পি বিন্দুটা আমি তারের বাঁ দিকে নেবো, দারুণ ব্যাপার। তাহলে তোদের ডিএল এর অভিমুখ তাহলে কোন দিকে, উপরের দিক বরাবর, আর আর এর অভিমুখ তাহলে কোন দিকে, তাহলে নিশ্চয়ই বাঁ দিকে হবে। তাহলে ডিএল ক্রস আর তাহলে কোন দিকে হচ্ছে দেখতো, এই দেখ ডিএল ক্রস আর, তাহলে থাম কোন দিকে, এবার তোদের দিকে হচ্ছে। তারপরে এইখানে যদি কোনো বিন্দু হয় তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তাহলে কোন দিকে হবে, এদিক বরাবর হবে। তারপরে তোরা সবাই ভেবে দেখ, এই ধর তারে যদি ডান দিকে আমি নিই চৌম্বক ক্ষেত্র তাহলে কোন দিকে হচ্ছে, বোর্ডের ভেতরের দিকে হচ্ছে। যদি তারের বাঁ দিকে আমি নিই, এখানে যদি আমি নিই তাহলে কোন দিকে হচ্ছে, তোদের দিকে হচ্ছে। কমন সেন্সে কি বলে, তাহলে এখানে তাহলে কোন দিকে হবে, তোদের ডান দিকে। যদি আমি পেছনে এখানে নিই তাহলে তোদের বাঁ দিকে। তারপরে তোদের সবাই ভেবে দেখতো, এই দেখ যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে আমি আমার বুড়ো আঙুলটাকে রাখলাম, ঠিক আছে, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে বুড়ো আঙুলকে রাখলাম। বাদ বাকি আমার হাতে 4টে আঙুল ঘোরাচ্ছে, দেখ এই দেখ এখানে এদিক বরাবর বোর্ডের ভেতর দিয়ে ঢুকছে, মানে আমার এই হাতে 4টে আঙুল তাহলে অভিমুখ বলেছে কার, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তারপরে দেখ এখানে তাহলে কোন দিকে হবে, বোর্ডের ভেতরের দিকে। এখানে কোন দিকে হচ্ছে, এদিক বরাবর তোদের বাঁ দিকে। এখানে কোন দিকে হচ্ছে, তোদের দিকে। আর এখানে কোন দিকে হচ্ছে, তোদের ডান দিকে। দেখ এই ভেতরে আমি হাতটা যদি ঘোরাই তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ আর এটা হচ্ছে তাহলে আমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখে প্রকাশ করছে। তার মানে এখানে আমি তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে যেটা তার হয় তাহলে তারের চারিদিকে তাহলে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয় বৃত্তাকার পথে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই বায়ার্ড-সাভার্টের সূত্রটাকে প্রয়োগ করে আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী নেব, সেই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করব। ঠিক আছে, তোরা সবাই ছবিতে দেখতে পাচ্ছিস একটা বৃত্তাকার কুণ্ডলী আমি নিয়েছি। এই বৃত্তাকার কুণ্ডলীতে দেখ তোরা সবাই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা, মানে তোরা কল্পনা করতে হাতে, তোদের হাতে যদি বালা থাকে বা কারোর হাতে যদি চুড়ি থাকে, মেয়েদের হাতে যদি চুড়ি থাকে তাহলে তোরা একটা চুড়িকে এই বোর্ডের পরে রাখ, শুয়ে রাখ, আর ওর ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর তোরা হচ্ছে একটা কারেন্টকে তোরা ফ্লো করা, ঠিক আছে, কারেন্ট পাঠায়। তাহলে এক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই চৌম্বক ক্ষেত্রে আমরা তাহলে মান এবং দিক বের করবো। সবসময় যেন বলে রাখছি, এরকম যদি কখনো কোনো ক্যালকুলেশন করতে দেয় তাহলে সবসময় মান এবং অভিমুখ দুটোই বের করতে হয়। খুব ভালো ব্যাপার। এইবার তাহলে দেখতো আমরা এই তারের উপর একটা ছোট্ট এলিমেন্ট নিলাম ডিএল, ঠিক আছে, আর এই বৃত্তাকার কুণ্ডলীর যে ব্যাসার্ধ সেটা আমি ধরে নিচ্ছি আর। তাহলে এই তাহলে দেখ আমার কেন্দ্র বলতে তাহলে দূরত্ব নিশ্চয়ই আমার আর। আচ্ছা তোর আমার একটা কথা বলতো, ডিএলটা তো আমি পরিচিত অংশ নিয়েছি, মানে তারের একটা ছোট্ট একটা অংশ নিয়েছি, আর যদি আমি ব্যাসার্ধ নিচ্ছি আর, তাহলে
বৃত্তের পরিধিতাংশ আর ব্যাসার্ধ এদের মধ্যেকার কোণ কত হয়? নিশ্চয়ই এটা স্পর্শক বরাবর হচ্ছে, তার মধ্যেকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আমরা যেটা শিখেছি ওপরে এইমাত্র শিখলাম, যেটা বায়ার-সাভার্টের সূত্র, ডিবি সমান μ0/4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। তাহলে এখানে দেখে আমি লিখেছি μ0/4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। এখানে এই যে ক্রস সিম্বলটা রয়েছে, ক্রস সিম্বলটা কার কার মধ্যে রয়েছে? ডিএল এবং আর এর মধ্যেকার কোণ, মানে ডিএল আর আর এর মধ্যে। তাহলে ডিএল ক্রস আর কে আমি লিখতে পারি ডিএল আর সাইন থিটা। এবার থিটা মাত্রা কত? 90 ডিগ্রি। তাহলে আমি সেটা লিখেছি, দেখ μ0/4 পাই আই ডিএল আর সাইন 90 ডিগ্রি বাই আর কিউব। তাহলে উপর নিচে আমার একটা করে আর কেটে যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে? μ0/4 পাই ডিএল বাই আর স্কোয়ার, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমি এখানে ডিবিটা আমি পেলাম তাহলে কি ডিএল ছোট্ট এই কম্পোনেন্টের জন্য। তাহলে পুরো যদি আমার হয় তাহলে পুরো পথ ঘুরে আসা মানে কতটা? আমার 2 পাই আর পথ ঘুরে আসা, দেখ সেটা আমি করেছি। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র বি সমান ইন্টিগ্রেশন অফ μ0/4 পাই ডিএল বাই আর স্কোয়ার। তো এটা ক্লোজ ইন্টিগ্রাল সবাই লিখতে পারিস। আচ্ছা, তাহলে দেখ তো μ0/4 পাই আর স্কোয়ার আমি রাখলাম, আমি কার উপর শুধুমাত্র ডিএল উপরে ইন্টিগ্রেশন করছি। তাহলে ডিএল উপরে যখন ইন্টিগ্রেশন করলাম তাহলে কত হচ্ছে 2 পাই আর। তাহলে μ0i/4 পাই আর স্কোয়ার আর 2 পাই আর, দেখ আমার কাটাকুটি হলো, হয়ে কত থাকছে? μ0i/2 আর। তার মানে এই কেন্দ্রকে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে বি, তাহলে তার মান কত? μ0i/2 আর। এর অভিমুখ কোন দিকে হবে দেখ সেটা আমি লিখে দিচ্ছি, অভিমুখ পৃষ্ঠতল থেকে লম্বভাবে বাইরের অভিমুখে। কারণ কি? আমি তোদেরকে এইমাত্র শেখালাম, আমার যেদিকে কারেন্ট যাচ্ছে, ধর আমি এখানে ডিএল উপাংশ এখানে ধরেছি, তাহলে এখানে যদি আমি দেখি তাহলে এখানে দেখ তাহলে আমার কোন দিকে হচ্ছে? এদিক বরাবর। যদি আমি তাহলে এখানে নিই তাহলে দেখ এদিক বরাবর। যদি আমি এখানে যদি নিই তাহলে এদিক বরাবর। তাহলে যেখানে যেদিক থেকে দেখিস না কেন, মানে অ্যাকচুয়ালি এই যে আমার ধর এই হাতে যদি একটা কুণ্ডলী হয়, তাহলে আমি এখানে যদি একটা ছোট এলিমেন্ট ডিএল নিই, তাহলে এখানে তাহলে কোন দিকে হচ্ছে? কেন্দ্রে। তাহলে দেখ তোদের দিকে, আমার এই যে 4টে এগুলো মাথা দেখতে পাচ্ছিস তোদের দিকে, কারণ আমার বুড়ো হলে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই যদি আমি এখানে দেখি, আমার হাতের এখানে যদি আমি দেখি তোদের দিকে, যদি আমি এখানে দেখি তোদের দিকে, যদি নিচের দিকে দেখি দেখ তোদের দিকেই হচ্ছে। তাহলে আমার বুড়োগুলো দিয়ে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর চুম্বকের মাথাগুলো তাহলে হচ্ছে কোন দিকে হচ্ছে? দেখ তোদের দিকে। এবং এটাকে বোঝানোর জন্য আর একটা উপায় তোরা অবলম্বন করতে পারিস। আগের বার তোদের শেখালাম, বুড়ো আঙুলের দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে 4টে আঙুলের দিকে তাহলে চুম্বক ক্ষেত্র পাবো। বুড়ো আঙুলের দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে 4টে আঙুলের দিকে চুম্বক ক্ষেত্র পাবো। এবার ঠিক উল্টো, যদি বুড়ো আঙুলের দিকে চুম্বক ক্ষেত্র হয় তাহলে 4টে আঙুলের দিকে তাহলে তড়িৎ প্রবাহ হবে। দেখ এই দেখ 4টে আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে বুড়ো আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। বুঝতে পারলাম? দুটো একই, সবসময় ডান হাতে ইউজ করবি, সবসময় ডান হাতে ইউজ করবি। বুড়ো আঙুলের দিকে তড়িৎ প্রবাহ মানে 4টে আঙুলের দিকে চৌম্বক ক্ষেত্র, আর ঠিক উল্টো বুড়ো আঙুলের দিকে যদি চৌম্বক ক্ষেত্র হয় তাহলে 4টে আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হয়। এই যে 4টে আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে বুড়ো আঙুলের দিকে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই চৌম্বক ক্ষেত্র হচ্ছে। তাহলে দেখ এদিকে তাহলে চৌম্বক ক্ষেত্র। দেখ সেটাকে বোঝানোর জন্য আমি দেখ এখানে পাশে তাহলে আমি দেখ ছবি এঁকে দিয়েছি। যদি আমি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে বুড়ো আঙুল তাহলে উপর দিকে, মানে চৌম্বক ক্ষেত্র উপরের দিকে। আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে দেখ চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, দেখ বি নিচের দিকে দিয়েছি। বুঝতে পারলাম? এই ভিডিওতে এইটুকুই।